ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাত তখন 12টা। আজকে ছোট্ট দুটি ঘটনা আপনাদের সামনে গল্পের আকারে নিয়ে এসেছি। এই ঘটনা দুটি পাওয়ার পর আমার মনে হয়েছিল সত্যি আমাদের প্রিয় মানুষেরা মৃত্যুর পরও হয়তো আমাদের সাথে শেষবারের মতো দেখা করতে আসে। প্রথম ঘটনাটি পাঠিয়েছেন দমদম থেকে মিনাদি। আমি আমার প্রথম প্রেগনেন্সি 3 মাস থেকে আমার বাপের বাড়িতেই থাকতাম। আমার বাপের বাড়ি আমার সব কাকা জ্যাঠাদের বাড়ি একই জমিতে পাশাপাশি সব বাড়ি। আমি আমার বাড়ির একমাত্র মেয়ে, তাও আবার সবার ছোট। তাই রোজ সন্ধ্যা হলেই সব কাকি জেঠিরা আমাদের বাড়িতে চলে আসতেন। ওই গল্প হতো আর ছোটোখাটো আড্ডা মতো বসতো। আমি বরাবরই চাটা বেশ ভালো বানাতাম। বাপের বাড়িতে এই সময় আর কিছু করি আর না করি সন্ধেবেলার চাটা আমিই বানাতাম। চায়ের কথাটা কেন বললাম এটা আপনারা পরে বুঝতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের পছন্দের টি শার্টটি অ্যাড টু কার্ট করে কেনাকাটা করুন। ডেসক্রিপশানে লিংক অ্যাভেলেবেল। Mark Denim, the unique t-shirt brand. যখন আমার প্রেগনেন্সি 7 মাস চলছে, আমার মেজো কাকি হঠাৎ করে মারা যান। রাতে ঘুমন্ত অবস্থায় ওনার স্ট্রোক হয়। একজন সুস্থ সবল মানুষ যে কিনা সেদিন সন্ধেবেলাতেও আমাদের বাড়ি এসেছিলেন। আমার যেহেতু এমন অবস্থা, আমাকে কেউ কাকির সামনে যেতে দেয়নি। দুপুরের দিকে যখন কাকিকে নিয়ে আসা হয়, তখন বাড়ির ছাদ দিয়ে দেখেছিলাম কাকিকে শেষবারের মতো। সেই দিনটা সবার অনেক ধকল গেছিল, কেউ ঠিকমতো একটু বিশ্রামও নিতে পারেনি। তাই সেদিন রাতে সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে রাতের বেলা কোনো কারণ ছাড়াই আমার ঘুমটা ভেঙে যায়। কি মনে হতে নিজের পায়ের দিকে চেয়ে দেখি দেয়ালের গা ঘেঁষে রাখা কাঠের চেয়ারটার ওপর আমার মেজো কাকি বসে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমি তাকাতেই আমার কাকি সামনের দুটো হাত বাড়িয়ে দিয়ে আমাকে বলতে থাকে, আমাকে একটু চা দিবি রে, আমি একটু চা খাবো, আমাকে একটু চা দে না আমাকে একটু চা। এই অবস্থা দেখে আমি আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলি। আমার মা আমার পাশেই শুয়েছিল। মাকে যে ডাকবো সেই শক্তিটুকু আমার শরীরে নেই। আর আমার মেজো কাকি সমানে বলেই চলেছে যে আমাকে একটু চা দে না রে, আমি একটু চা খাবো, দে না আমায় একটু চা। তখন কেন জানি না আমার মনে হচ্ছিল আমি আমার চোখটা ওই দিক থেকে একটুর জন্য যদি সরিয়ে নিই, আমার কাকি ওই চেয়ারটা ছেড়ে উঠে এসে আমার সামনে চলে আসবে। আমি আমার শরীরের সব শক্তি একত্রিত করে চোখটা বন্ধ করে মা মা করে চিৎকার করে উঠি। মা আমার পাশেই শুয়েছিলেন। ধরফরিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরেন। আমার চিৎকারের আওয়াজ শুনে বাবা পাশের ঘর থেকে ছুটে এসে ঘরের লাইট জ্বালিয়ে দেন। যখন চোখ খুলি ওই চেয়ারের ওপর আর কেউ ছিল না। ওই ঘরের মধ্যে আমি, আমার মা আর আমার বাবা। আমার সারাটা শরীর তখন থরথর করে কাঁপছে। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে আমার কি হয়েছে। আমি বলি ওই চেয়ারটাতে মেজো কাকি বসেছিল, আমার কাছ দিয়ে চা চাইছিল। এই কথা শুনে মা আমাকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে। সেদিন রাতে আর কারোর ঘুম হয় না। মা আমার পাশে বসে সমানে ভগবানের নাম নিতে থাকে। সেদিন মা, আমি আর বাবা ওই রাতটা প্রায় জেগেই কাটিয়ে দিই। পরদিন সকালে আমার হাজব্যান্ড এসে আমাকে বাড়ি নিয়ে যায়। এদিককার সমস্ত নিয়ম কাজ মিটিয়ে মা আমার কাছে চলে গিয়েছিল। আমার বেবির ডেলিভারি হওয়ার পর 3 মাস অবধি মা আমার সাথেই ছিল আমার বাড়িতে। আমার বাপের বাড়ির সবাই চেয়েছিল যে আমি যাতে বাপের বাড়ি গিয়ে থাকি, কিন্তু সেদিনকে রাতে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আমার বেবি হয়ে যাওয়ার 1 বছর পর অবধি আর ওই বাড়িতে যাইনি। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ মিনাদি, আপনার জীবনের এরকম একটা ক্রিপি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের দ্বিতীয় গল্পটি পাঠিয়েছেন মধ্যমগ্রাম থেকে নীলাঞ্জনাদি। আমার শ্বশুরবাড়ি মধ্যমগ্রাম। সেখানে সকলে আমাকে খুব ভালোবাসে, বিশেষ করে আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই আমাকে ওনার মেয়ের মতো দেখতেন। ওনার মেয়ের খুব শখ ছিল, তাই আমি যাওয়ার পরে উনি আমার ভালো মন্দ সব দিকে খেয়াল রাখতেন। আমার কি লাগবে, আমি কি পছন্দ করি, আমি কি খাবো, সবটুকু।
আমার স্বামীর কাজের সূত্রে আমরা 2010 সালে দিল্লি চলে আসি। 3-4 মাস পর পরই আমরা কলকাতা ফিরতাম, শ্বশুরবাড়ি আসতাম। 2015 সালে আমার শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ করে। হঠাৎ করে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন। প্রেশার সুগার দুটোই ফল্ট করে যায়, ওনাকে হসপিটালে দেওয়া হয়। আমরা রাতারাতি ঠিক করি যে পরের দিন সকালের ফ্লাইট ধরে আমরা কলকাতা ফিরে আসব। সকালের ফ্লাইট বলে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কিন্তু ড্রয়িং রুম থেকে ভেসে আসা কিসের একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বিছানা থেকে উঠে বেডরুম ছাড়িয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি আমার শ্বশুরমশাই ড্রয়িং রুমের সোফার উপর বসে আছেন। আমার মনে হয় ওই মুহূর্তটা আমার সকল বুদ্ধি বিবেচনা বোধ সব লোপ পেয়েছিল। আমি ওনাকে জিজ্ঞাসা করি যে বাবা তুমি এখানে কি করে এলে? উনি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আমি তখনও ড্রয়িং রুমের দরজার কাছে দাঁড়িয়ে ওনাকে ওই এক প্রশ্ন আবার দ্বিতীয়বার করি। উনি তখনও চুপ করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তৃতীয়বারের মতো ওনাকে বলি যে কী গো তুমি বলছো না কেন, তুমি এখানে কি করে এলে? কিন্তু তখনও আমার এটা মনে হয়নি যে উনি অসুস্থ অবস্থায় কলকাতার একটি হসপিটালে আইসিইউতে ভর্তি। তৃতীয়বারের মতো প্রশ্নটা করার পর উনি একটা হাত তুলে দিয়ে আমাকে ইশারায় ডাকতে থাকে আর মুখে বলে এদিকে আয়, একটু বস মা, আমার তোর সাথে দুটো কথা আছে। আমি তখন ড্রয়িং রুমের ওই দরজার কাছে দাঁড়িয়ে আছি। উনি তখনও আমার দিকে হাত নেড়ে ইশারা করে ওনার পাশে বসতে বলছেন। আমি সোফার দিকে এগাতে যাব, এমন সময় আমার হাজবেন্ড আমার কথা বলার আওয়াজ শুনে ঘুম ভেঙে উঠে আসে। ও আমার কাঁধে হাত দিয়ে বলে তুমি এখনো ঘুমাওনি? আমি ওর দিকে ফিরে বলতে থাকি দেখো বাবা এসেছে, সোফাতে বসে আছে, কি যেন বলবে বলছে। এক মুহূর্তের জন্য ও আমার দিকে তাকিয়ে একবার সোফার দিকে চোখটা বুলিয়ে নিল, তারপর আমাকে শক্ত করে চেপে বলল যে বাবা তো হসপিটালে, আমরা কালকে কলকাতায় ফিরছি, বাবা এখানে কিভাবে আসবে? তখন আমি আমার হুঁশটা ফিরে পেলাম যে সত্যি বাবা তো হসপিটালে, এখানে কি করে আসবে? আমি ওকে সঙ্গে সঙ্গে বলি যে বাড়িতে তুমি একটা ফোন করো, দেখো বাবা কেমন আছেন। ও বলে এত রাত্রেবেলা কি বাড়িতে ফোন করব, সকালে ফ্লাইট আছে, ফ্লাইটে ওঠার আগে বাড়িতে ফোন করব। ও কোনোভাবেই বাড়িতে ফোন করতে চাইছিল না। শেষমেশ আমিই ফোনটা করি। ফোনটা রিং হতে আমার দেওর ফোনটা তোলে, বলে বৌদি বাবা আর নেই। এই কথাটা শুনে আমি ছুটে সোফার দিকে যাই। উনি যেখানে বসে আমাকে হাত নেড়ে ডাকছিলেন ওই জায়গাটায় বারবার হাত বোলাতে থাকি। মনে হচ্ছিল উনি যেন শেষবারের মতো আমাকে কিছু বলতে এসেছিলেন। সবাই বলেছিল ওই রাতের ঘটনাটা হয়তো আমার মনের ভুল, কিন্তু আমার স্পষ্ট মনে আছে উনি ওই সোফার ওপর বসে আমাকে হাত নেড়ে ডাকছিলেন। ধন্যবাদ মিনাদি আর নীলাঞ্জনাদিকে আপনাদের জীবনের এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা চাইলেও আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের অফিসিয়াল মেল আইডি রাত তখন 12টা@gmail.com। গল্প দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর গল্প দুটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। আরও এরকম সত্যিকারের ঘটনা গল্প আকারে শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।